স্বাগত প্রিয় দর্শক, এই সময়ে আমাদের নিয়মিত টকশো। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। আজ শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য 4 কমিশনার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ওনার কমিশনে বিকেলে গিয়ে কথা বলেছেন। তিনি নিশ্চয়তা দিয়েছেন যে কারো দ্বারা তিনি প্রভাবিত হবেন না এবং তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন। সব দলের আস্থা অর্জন এবং সুষ্ঠু নির্বাচন করাই তার সামনে প্রধান চ্যালেঞ্জ, এটা উল্লেখ করেছেন। কিন্তু এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ এই কমিশনের সমালোচনা করে আসছে সংসদের বাইরের বিরোধী দল বিএনপি। তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার দিয়ে আবারও এটা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। তবে তারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাবে, আগে যেভাবে তারা গেছেন তারা দেখবেন, নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করবেন। জাতীয় নির্বাচনে তারা যাবেন কিনা সেটি সময়ে তারা সিদ্ধান্ত নেবেন। এছাড়া এটাও বলেছেন যে তাদের দলের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যদি পাঠানো হয় সেক্ষেত্রে দেশে কোনো নির্বাচন হবে না বলে একটা হুঁশিয়ারি মির্জা ফখরুল দিয়েছেন। আজকে সংসদে বেশ তুমুল আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃত করায় পাকিস্তানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও এই ক্ষোভ প্রকাশ করেছেন এবং বক্তব্য রেখেছেন। তিনি এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেছেন। এগুলো দিনের ঘটনা। আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন অতিথিকে। শুরুতে পরিচিত হব, তারপর আলোচনা যাব। রয়েছেন অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক দৈনিক সমকাল, এবং জনাব মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। স্বাগত আপনাদের দুজনকে। জনাব মিজানুর রহমান খান, দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন ধরে আলোচনা বেশ মজাদার, কখনো উত্তেজনা, কখনো নানা ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু সাধারণভাবে নির্বাচন কমিশন নিয়ে এত আলোচনা আমার মনে অতীতে হয়েছে, কিন্তু এইবারই আমার মনে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং এই শপথ গ্রহণের মধ্য দিয়ে, দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আপাতত কি জিনিসটার একটা ইতি আসলো কিনা, নাকি নতুন বিতর্কের সূচনা হলো আজকে? ধন্যবাদ আপনাকে। না, এটা আসলো না, আসার কথাও না। এটা একটা হয়তো ফেজ বদলালো। আপনি এটা ধীরে ধীরে এটা অন্য মাত্রা পেতে থাকবে। এর কারণ হচ্ছে যে আমাদের রাজনীতির রুগ্ন এবং অসুস্থ যেসব কারণে চিহ্নিত, কারণগুলো মোটামুটি চিহ্নিত, তো সেই জায়গাগুলোতে কিন্তু কোনো পরিবর্তন নেই। মানে আপনি যদি ধরেন পার্টি ডেমোক্রেসির কথা বলেন, তো সেই জায়গায় একটু আমরা এটা জানি না যে তাদের দলের নির্বাচন কমিশনে ওটা শক্তিশালীভাবে গঠন করা হয়েছে কিনা এবং তার কোনো প্রস্তুতি আছে কিনা, সেই সব জিনিস কিন্তু আমরা শুনতে পাই না। 300 আসনে কারা আসবে, সেখানে একটা বাইরে যেভাবে প্রাইমারি ইলেকশন হয়, এখনই একটা সাজ রব। আচ্ছা, বিএনপি তো এবার মনে হয় ইলেকশনে যাচ্ছে, সেজন্য বিএনপি সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে এবং তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করছে, তাদেরকে বোঝাচ্ছে। আমি দুই দিকেই বলছি, কিন্তু এরকমের কোনোই প্রস্তুতির কথা, মানে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার তো অনেকগুলো বিষয় থাকে অনুষঙ্গ, সেই যেগুলো মোস্ট ফান্ডামেন্টালস, ইলেকশন কমিশন কিন্তু আসার কথা সবার শেষে। মানে অর্থাৎ আপনি একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে দলগুলো সক্রিয় রয়েছে, তারা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে পার্টির ক্যান্ডিডেট সিলেক্ট করছে, ওগুলো হচ্ছে গণতন্ত্র এবং ভোট ব্যবস্থার একটা শক্তিশালী জায়গা। এই দুর্বলতা যদি আপনি রেখে দেন, তাহলে আপনি কোনো শক্তিশালী নির্বাচন কমিশন আপনার ওই ঘাটতি পূরণ করে দিবে এরকমের কোনো গ্যারান্টি হতে পারে না। আমাদের যে গণতন্ত্রের চেহারা, এখানে নির্বাচন কমিশনে হিরো না, কিন্তু এটা ভুলভাবে করা, ভুলভাবে বিভ্রান্তিকর একটা বিষয়। এগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তার নিজেদের কোনো রেকটিফিকেশনের বা রিফর্মের কোনো জায়গা নেই। একটা যে জায়গা আপনাকে বলি, যেটা আমি নির্বাচন কমিশনের কাছে কয়েকটা বিষয় আশা করব, যে তারা প্রথমেই যেমন হচ্ছে যে নিজেদের বিষয়ে, আপনি ধরুন প্রথমে তারা কি করলো, তারা নিজেদের আয় ব্যয়ের, নিজেদের সহায় সম্পদের একটা বিবরণী প্রকাশ করলো। কোনো আইন দ্বারা তাকে বাড়িত নয়। এটা সবাই একটা ভাববে যে এটা একটা নতুন রেওয়াজ। সবাই বলবে এর কি কেউ প্রয়োজন ছিল, কেউ কি তাদের কাছে দাবি করেছে? কিন্তু আপনি এটা করতে পারেন, আইন আপনাকে বাধা দিবে না। বরং সাধারণ মানুষ বলবে যে এই নির্বাচন কমিশন তো কেউ দাবি করেনি, কোনো চাপ নেই, এবং তাদের জন্য কিন্তু সব করতেও সুবিধা। এবং এটা হলে হবে কি, যে আপনি কিন্তু তখন এর একটা এফেক্ট আছে সমাজে। আপনি তখন ওই যে ক্যাম্পেইন ফিনান্স হচ্ছে কিন্তু আমার নির্বাচনের মেইন জায়গা। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা দেখেন, সেখানে যে 6 জনের যে নির্বাচন কমিশন, তার
প্রধান কাজই হচ্ছে ক্যাম্পেইন ফিনান্সটা তদারক করা, যে তুমি যে প্রার্থী হবা। কিন্তু এদেরকে তো টিভিতে কখনো দেখা যায় না, এটা দেখা যায় না, কারণ তারা সারা বছর ধরে এই টাকা পয়সার হিসেব নিয়েই মেনলি থাকে। আর আমাদের ইলেকশন কমিশন কি করেছে, আমাদের ইলেকশন কমিশনে ডক্টর বদিউল আলম মজুমদার আবেদন করলেন যে আয় ব্যয়ের নিরীক্ষিত হিসেবগুলো আমাদেরকে তথ্য অধিকার আইনে দেয়া হোক। রকিব কমিশন এটা নাকচ করলেন। তারপরে সেটা উনি গিয়ে আপিল করলেন তথ্য কমিশনে, তাকে নাকচ করা হলো। তো এটা একটা খুব ভালো দিক যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কিন্তু আমাদের একটা রায় দিয়েছেন। এটা আমি মনে করি যে একটা মাইলফলক রায়। আমি প্রথমেই আশা করব যে এই নির্বাচন কমিশনের, যেটা সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন যে তারা একটা 100 দিনের কাজের একটা অ্যাকশন প্ল্যান দিক, তার মধ্যে আমি এগুলো আশা করি। যেমন প্রথমেই হচ্ছে যে এই আয় ব্যয়ের হিসেব, যেটা হাইকোর্ট ডিভিশন বলেছে যে না, তুমি নির্বাচন কমিশন তুমি আইনের যে ব্যাখ্যায় এই তুমি দিবানা বলেছ সেটি যথাযথ নয়, আইনসঙ্গত নয়, এবং এই ধরনের লুকোচুরি খেলা এটা গণতন্ত্র সম্মত নয়, এই ভাষাতেই বলেছে লুকোচুরি খেলা। এটা 2 মাস আগে মাত্র রায়টা বেরিয়েছে, পূর্ণাঙ্গ রায় আমাদের সামনে হাতের কাছে এখন রয়েছে। সুতরাং এখন একটা হতে পারে, এখানে হচ্ছে দেখার বিষয়। ওই যে আপনি বললেন যে ওনারা শপথ নিয়ে বলেছেন যে আমরা প্রভাবিত হব না, তো আপনি যে স্বাধীন সত্তায় বিকশিত হয়েছেন এবং আপনি যে এরকম একটা সার্চ কমিটি দিয়ে এসছে, তার সেগুলো কি আপনি মুখে দিয়ে বলবেন না কিছু কাজ দিয়ে প্রমাণ করবেন? তার মধ্যে আমি বলবো যে এটা একটা কাজ যে বিএনপি এবং আওয়ামী লীগের ঐকমত্য রয়েছে আয় ব্যয়ের হিসেব, নিরীক্ষিত হিসাব প্রকাশ না করার ব্যাপারে। হাইকোর্ট ডিভিশন বলেছে আপনাকে এই রায় মানতে। এখন আপনি কি অ্যাপিলেট ডিভিশনে যাবেন আরো দীর্ঘকাল ঝুলানোর জন্য, না আপনি আপনার স্বাধীন সত্তায় কমপ্লায়েন্ট হয়ে যাবে, এই কাজটা আপনি করে দিবেন? এটা পারলে করে দেখান। প্রথম কাজ হিসেবে খুব খুশি হব। জি, আপনার 100 দিনের কার্যতালিকার মধ্যে উনি একটা প্রায়োরিটির কথা, আকাঙ্ক্ষা, একটা উইশ। আমি 100 দিনের কাজের মধ্যে বলবো যে লেট দেয়ার বি সাইলেন্স। বেশি কথা বলার দরকার নেই, কাজ দিয়ে প্রমাণ করুন। আমি একদিন এই হাইকোর্ট ভবনে গেলাম, এই বছর 2 আগে হবে, যে গিয়ে দেখি যে এই দোতলায় ওঠার জায়গাটায় 20-25টা টিভি ক্যামেরা। তা বললাম যে কী ব্যাপার, বলে যে আজকে একটা মামলার শুনানি আছে, ওই আইনজীবীরা বের হয়ে আসবে তখন ধরো। তো আমার কাছে এইগুলো আদালতের প্রসিডিংস আমি যেমন দেখি প্রতিদিন, মিজান সাহেব এগুলো তো চর্চা আরও অনেক বেশি করেন, এই যে প্রতিদিন আইনজীবীরা বের হয়ে আসে, আইনজীবীরা তো যার মানে মক্কেলের পক্ষে বলবে এটাই, কিন্তু যা মক্কেলের পক্ষে যে যুক্তি দিবে আদালত যদি সেটাই গ্রহণ করে, উভয় পক্ষের কথা, উভয় পক্ষ তো তার কথা বলে যাচ্ছে, এখানে এক ধরনের একটা স্বচ্ছতা আছে আমি বলবো। কিন্তু মানুষকে তো বিভ্রান্তও করে দিচ্ছি আমি। আইনজীবীরা যেমন তার বক্তব্য তো বলছে, মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে, পত্রিকায় আসছে যে কি যুক্তি দিয়েছে, তাতে এক ধরনের স্বচ্ছতা, কিন্তু জনগণ কিন্তু এক ধরনের বিভ্রান্ত হয়ে যায় যে আরে উনি তো এই কথা বলছিলেন, এত সম্মানিত আইনজীবী, কিন্তু বাস্তবে তো রায়টা হয়ে গেল অন্যরকম। নির্বাচন কমিশন চুপচাপ থাকাই তো শ্রেয়। প্রতিদিন তো ধরেন তত্ত্বাবধায়ক সরকার সময় আমার মনে আছে যে এই নির্বাচন হচ্ছে এরকম যখন হলো, তখন সম্ভাব্য প্রার্থীরা গ্রামে গ্রামে গিয়ে কোরবানির ঈদে 10টা-20টা গরু সংগ্রহ করে ফেললো। তো নির্বাচন কমিশন থেকে একটা জাস্ট ধারণা দেওয়া হলো যে এগুলো চলবে না। সবাই ব্যানার টানালো, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, ব্যানার টানালো ঈদের শুভেচ্ছা। নির্বাচন কমিশন বলল যে এগুলো 3 দিনের মধ্যে তুলে ফেলতে হবে, যার নামে লাগিয়েছে তিনি নিজে না লাগালেও তার সমর্থকরা লাগালেও তার খরচে তুলে ফেলতে হবে। তো দেখা গেল যে ঠিকই এটা সবাই মেনে নিল। কিন্তু এখন কি মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যে এই নির্বাচনের আচরণবিধি বা অন্য যে আরপিও যেগুলো আমরা দেখি, সেগুলো কি এখন তার কোনো ধরনের কোনো অস্তিত্ব, যখন রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন কিন্তু আমরা দেখি না। কি পার্থক্যটা আমাদের হয়েছে কি 91-এ, 96-এ, 2001-এ, 2007-এ, 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় কতগুলো ঘটনা আমরা ঘটতে দেখেছি। নির্বাচন কমিশনের এক ধরনের মানে সর্বোচ্চ মানে ইতিবাচক রূপ, এইটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থেকে যে নির্বাচনগুলো করে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন বা সংসদের উপনির্বাচন, সেই সময় কিন্তু আমরা দেখি না। কিন্তু জনাব মিজানুর রহমান খান যে বলছিলেন যে এই কমিশন নিয়ে শুরু থেকেই ধরেন রাজনীতিতে আমাদের এই বিতর্ক থাকবেই,
আছেও, এবং এটার লেজিটিমেট কারণও অনেকে হয়তো খুঁজে পাবেন। কিন্তু এর মধ্য দিয়ে যখন একটা কার্যকাল সূচনা হলো, আজকে উনি একটা এক্সপেকটেশনের কথা বললেন আয় ব্যয়ের হিসাব থেকে, কিন্তু যে বিতর্কগুলো উঠছে বা উঠেছে রাজনৈতিক পক্ষ থেকে, তাদেরকে এলিভিয়েট করে, প্রশমিত করে একটা ভালো নির্বাচনের ওভারসিয়ার হওয়ার আকাঙ্ক্ষা এই কমিশনের মধ্যে মানে কিভাবে আপনি মানে আবিষ্কার করতে চান, যে তারা কি করলে পরে তারা দলগুলোর কাছে একটা গ্রহণযোগ্য একটা এন্টিটি হয়ে নির্বাচন পরিচালনা করতে পারবে? আমি উল্টে বলবো যে রাজনৈতিক দলগুলো স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। নির্বাচন কমিশন তারা যদি এটা প্রমাণ করে, নির্বাচন কমিশনের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেটা আমরা নারায়ণগঞ্জে দেখেছি যে দলগুলো প্রার্থী মনোনয়ন, আপনি যদি দুই পক্ষ, আপনি যে বললেন মিজান ভাই বললেন এই জায়গায় তো কোনো রিমার্কেবল পরিবর্তন নাই, তাহলে এই না, আমি মিজান ভাই একটা কথা বললেন, কিন্তু যে প্রার্থী মনোনয়নটা কিভাবে হবে, আপনার তত্ত্বাবধায়ক সরকার একটা বললো যে তৃণমূল থেকে 5 জন বা 3 জনের নাম আসতে হবে। তৃণমূলের যে দলের যে প্রার্থী ট্রিপল-এম মানি মাসেল, হ্যাঁ, যারা আছে আর কি, সেই প্রার্থী তার মতো করে সমস্ত ভোটার, যারা সম্ভাব্য ভোটার, যত রকমের অঙ্গ সংগঠন আছে যারা ভোটার হবে তৃণমূলের বাছে, সেই কমিটিগুলো তার মতো করে রেখেছে। যেখানে একাধিক, তো আদর্শ কোনো ব্যবস্থা নয়, যেখানে একাধিক প্রার্থী আছে, মানে একাধিক ট্রিপল-এম আছে, সেইখানে সংঘাত হচ্ছে কমিটি করা নিয়ে। 12 বছরে 10 বছরে কোনো কমিটি হচ্ছে না। কাজেই তৃণমূল, নারায়ণগঞ্জ থেকে তো আইবির নাম আসেনি তৃণমূল থেকে। এইটাই বাস্তবতা। এখন পর্যন্ত প্রধান 2 দলে, যারা ছোট দল আছে ওখানে তো অনেক দলের তো প্রার্থীই নাই, কিন্তু 31 দলের মধ্যে তারা পড়েন আর কি, ওখানে কথা বলছেন, মতামত দিচ্ছেন, তার সামনেও ক্যামেরা হাজির হচ্ছে। এই জায়গা দুটোতে কিন্তু প্রধান কয়েকটি দল, আমি 2টা দলের কথা বলবো না, তাদের কিন্তু এক ধরনের পরিবর্তন, নির্বাচন কমিশন কেমন কাজ করবে সবটাই নির্ভর করবে এই জায়গাটায়। প্রধান 2 দল এবং তার সঙ্গে আরও 4-5টা দল তার প্রার্থী মনোনয়নে কাকে নমিনেশন দিবে, নির্বাচনের প্রচার কি হবে, ব্যয় কি হবে, কিভাবে করবে, সেইগুলো কিন্তু তাদের সিদ্ধান্তে আসতে হবে। যে আমরা এই নির্বাচনে কতটা পারবো জানি না, কিন্তু আগামী 2-3টা নির্বাচনে সেই জায়গাটায় কিন্তু ধরেন তত্ত্বাবধায়ক সরকারের মানে যখন 90-এ, যখন 91-এ যখন আমাদের সংবিধানের সংশোধন হয়, আমি পার্লামেন্টের এই আলোচনাগুলোতে মানে দর্শক হিসেবে সবগুলো আলোচনা আমি শুনেছি। কেউ কিন্তু 90-এর নভেম্বরে যে 3 জোটের রূপরেখা উপস্থাপন করা হয়েছে, কোনো পক্ষই সেটা মেনে চলার, বিশেষ করে তখন যারা ক্ষমতায় এসেছে বিএনপি, তারা এইটার মানে নন এন্টিটি ধরে নিয়েছে, এইটার কোনো অস্তিত্বই বাংলাদেশে নাই। ওইগুলো যে পুনরায় মানার ব্যাপার, নির্বাচন শুধু তো আর নির্বাচন কমিশন না, আরো অনেক কিছু, সেইটা মানার জন্য কোনো জায়গাটাই এই অনেক কিছুর ব্যাপারটা মানে শুরু হওয়ার তো কোনো লক্ষণ নাই এখানে। মানে শুধুমাত্র নির্বাচন কমিশনটা তার কার্যকাল সূচনা করলো, তার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়ে গেল এবং আগামীতে 2018 সালের শেষে যে একটা ভালো নির্বাচন চলে আসবে, এই প্রত্যাশা মানে এখান থেকে মুক্তি কবে আসবে, কিভাবে আসবে? ওটা তো ওই যেই কথা মানে আবার পুনরুক্তি করতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, যেটা অজয়দাও বললেন এবং কারেক্টলি বললেন, যে ওই যে বাছাই করা, মানে অর্থাৎ আপনি এই সার্চ কমিটির উপরে আমরা যত জোর দিয়েছি, 300 আমি যদি 2টা দল ধরি, তাহলে আপনি ধরুন কি ধরনের উৎসব বা কি ধরনের মানে প্রেসেরও কতটা খাদ্য মানে তারা তৈরি করবে যদি এই 2 দল ডিসাইড করে যে আমরা বেস্ট ক্যান্ডিডেট সার্চ কমিটি করে নিব। আচ্ছা, তাহলে আপনি ভাবেন, আমরা এই 5 বছরের জন্য, এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, এই যে 5টা আমরা বাছাই করলাম, 5 জন, আপনি পার্লামেন্টের একটি আসন কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট, তাহলে একটা 5 জনের জন্য আমি যে তরিকা অনুসরণ করলাম, কনস্টিটিউশনকেও তারা বদলাতে পারে। তাৎপর্যের দিক থেকে যেটা উনি কারেক্টলি বললেন, যে ওখানে তো ধরেন তাদের হচ্ছে চৌহদ্দি হচ্ছে শুধু নির্বাচন, আর তারা রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ, সংবিধান বদলে দেয়া, সার্বভৌমত্ব রক্ষা, এত বেশি যাদের পাওয়ার, এত বেশি যাদের জুরিডিকশন, এত যাদের প্রেস্টিজ, হাউস অব দ্য নেশন, এই 300 জন মিলে হচ্ছে হাউস অব দ্য নেশন। তাহলে সেই ঘরে যারা বসবে,
তাহলে আজকে যারা তাদের ইনস্ট্রুমেন্ট তো বলে দিল 3M। না না ওইটাই কথা, যে ওইখানে আঘাতটা হানা, হ্যাঁ, ওইখানে পরিবর্তনটা ওইখানের দিকে তাকানো। তো সেই দিকে নির্বাচন কমিশনের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে একটা ফাঁকি দিয়ে যাচ্ছে তো দলগুলো, যে বলছে যে শুধু আমার দিকে তাকাও। আসলে নির্বাচন কমিশনের কাজ হবে এটা জনগণকে বোঝানো যে আসলে হচ্ছে তাদের দিকে তাকান, আমাদের দিকে নয়। মূল ফোকাস তো খেলোয়াড়ের দিকে। কেউ কি রেফারি দেখতে যায়? কেউ কিন্তু রেফারি কতটা এক্সপার্ট বা কতটা ইন্টারন্যাশনালি রেপুটেড ওয়ার্ল্ড কাপে, এটা কিন্তু কেউ রেফারিকে কেউ দেখতে যায় না। ও কিন্তু ওই আপনার মেসিকে দেখতে যায়, ওর জাদুটা দেখতে যায়। ওটা দেখতে চায় যে মেসি কঠিন ফাউল করলে তাকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখাতে দেখানোর পারে সাহস কিনা। রাখে পারে কিনা, কিনা, হ্যাঁ। ঠিক। কিন্তু সাহস রাখে। মূল আকর্ষণ যেটা, সেটা কিন্তু প্লেয়াররা খেলাটা উপভোগ্য করে তুলছে। তো এখন জায়গাটা হচ্ছে যে সেই জায়গায় আমাদের কোনো প্রস্তুতি আছে কি নেই। আপনি কি বিএনপিকে আপনি কি দেখেন, এটা বিএনপি বারবার বলছে এই কারণে, কারণ তারা চেঞ্জের কথা বলছে। সরকারি দল তো চেঞ্জ চায় না, সরকারি দল চায় ধারাবাহিকতা। তো বিএনপি বলে যে আপনারা আমাদের এত সমালোচনা করেন, বিরোধী দল থাকতে কি আছে? আচ্ছা ভাই, তুমি বিরোধী দলে থেকেও তো তুমি চেঞ্জের কথা বলো না। তুমি তো বলো না যে আমাকে তুমি নির্বাচিত করবা, মানুষ তোমার জন্য রাস্তায় নামবে, প্রতিবাদে সামিল হবে, কারণ তুমি তাকে বেটার স্বপ্ন দেখিয়েছো বা দেখাতে পারছো, বা তার মনে একটা প্রতীতি জন্মাবে যে তার চেয়ে এখন আওয়ামী লীগ যে যে ক্ষেত্রে গভর্নেন্সের যে যে জায়গায় তার ফেলিউর রয়েছে, তুমি তাকে একটা স্বপ্ন দিতে হবে। কিন্তু তুমি সবসময় একটা স্যাডিস্টিক জায়গা থেকে 5ই জানুয়ারিতে তুমি একতরফা নির্বাচন করছো বলে তোমার এখন একটা তোমার নিজেকে রিফর্ম না করার একটা অধিকার জন্মেছে। মানে আমি দুই দিক থেকেই বলছি। এই দেখবেন আপনি কোনো কিছু বললে এটা তো অমুক দল করে না, বা অমুক দল বললে বলবে যে তার প্রতিপক্ষ তো করে না। আমরা এই জায়গা থেকে আটকা আছি। এইটা আপনি যেটা আমাকে কোশ্চেন করলেন মুক্তি কবে, সেটা কিন্তু এই সার্চ কমিটির আগেও এই প্রশ্নটা ভ্যালিড ছিল, এখনো ভ্যালিড, এই সার্চ কমিটির পরেও ভ্যালিড জারি থাকবে। এই পাজলটা থেকে আমাদের বেরিয়ে আসা। তো সেই জন্য আমি বলবো যে ওই যেগুলো আপনাকে বলছিলাম যে ইলেকশন কমিশনের তো একটা অ্যাক্ট করার, তো সেই জন্য আপনি ধরুন এই ইলেকশন কমিশন খুব ভালো কাজ করবে যদি সে কতগুলো, আমি একটা জিনিস বলি, আপনি 120 অনুচ্ছেদ এখানে বলছে ইলেকশনের সময় আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী চাইলে আপনি তাকে সেটা দিবেন। এখন আপনি রুলস অফ বিজনেসে লিখে রেখেছেন যে এটা প্রাইম মিনিস্টারের পরামর্শ সাপেক্ষে এটা যাবে। তো ইলেকশন কমিশন বলতে পারে যে আমি আমার স্বাধীন দায়িত্ব পালনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়, আমাদের পলিটিক্যাল কালচার এটা নিয়ে ডিবেট হয়। তাহলে আমি শুধু রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনকালে আমি এটা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিব, আমি ক্যাবিনেটের দিকে যাব না, এটা ইলেকশন কমিশন বলতে পারে। ইলেকশন কমিশন যেভাবে আপনার হুদা কমিশন, মানে এর আগের শামসুল হুদা সাহেবেরটা বলছি, তারা যে একটা আইনের খসড়া করে দিয়ে এসেছিল, সেখানে সবাই কর্মরত সাংবিধানিক পদধারীদেরকে দিয়ে বাছাই কমিটির একটা ফ্রেম দিয়েছিল। তো এখন একটা ডেভেলপমেন্ট ঘটে গেছে, আমরা ওখানে আর নেই না। তো এই যে পরিবর্তিত জায়গা, তাইলে পরে হচ্ছে যে ভবিষ্যতের জন্য তারা যদি এখনই একটা আইনের যথাযথ পরিবর্তন এনে, মানে তাদের পূর্বসূরীরা যেটা করে গেছেন সেই অভিজ্ঞতা এবং তাদের নিজেদের প্রক্রিয়াটা বিবেচনায় নিয়ে তারা যদি একটা কাজ করেন, তাইলে পরে কিন্তু আমরা একটা দেখতে পাই যে না, এই নির্বাচন কমিশন এটা তো সরকারের এজেন্ডা না, সরকার কিন্তু এটা নিয়ে ঝুলিয়ে রাখতে চায়, পরিষ্কার কথা। এবং বিএনপিও এখন একটা আইন হোক সেটা সে চায় না, সেটা অন্য কারণ দেখি, সেটা যে কোনো কারণই হোক, মানে অর্থাৎ হচ্ছে কারণ ভিন্ন, যার যার যুক্তি ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। হ্যাঁ, তো তাহলে নির্বাচন কমিশন যদি একটা ড্রাফট ল হাজির করে, তাহলে আমি নড়ে চড়ে কিন্তু বসবো যে এই অটোনমি পেয়ে তারা এটা এক্সারসাইজ করার চেষ্টা করছে। তো ইলেকট্রাল রিফর্মে আমাদের বহু, ধরুন দেখেন ভারতে এই যে আমরা এতটা বলি, নির্বাচন সংস্কার একটা অব্যাহত এবং চলমান প্রক্রিয়া। আপনি দেখেন আমাদের আইন কমিশন এ পর্যন্ত যে জিনিসটা আমাদের 5 কোটি টাকা তার বাজেট আইন কমিশনের, তার লেস দ্যান 10% হচ্ছে তার সুপারিশ বাস্তবায়িত হচ্ছে। 10% না, বেশি বলেছি, লেস দ্যান 5%। 5 কোটি টাকা আমরা বছরে খরচ করি, তার উপযোগিতা হচ্ছে তারা যা সুপারিশ করে তার লেস দ্যান 5% পার্লামেন্ট গ্রহণ করে। আচ্ছা, তাইলে আপনি দেখেন আমরা ভারতের কাছ থেকে হিন্দি ফিল্ম সুন্দর, আরো অনেক কিছু সুন্দর আমরা নেই, ভালো কথা। তা আচ্ছা, পলিটিক্যাল কালচার থেকে কিছু ইম্পোর্ট করি না কেন? অজয় দাশগুপ্ত, কমিশনের তো একটা মানে রেসপন্সিবিলিটি হচ্ছে যে নির্বাচন পরিচালনাকে ওভারসিং করবে তারা। এখন বিএনপি বলছে
despite of having all the reservations এবং criticisms, controversy, যে ছোটোখাটো নির্বাচন, স্থানীয় পর্যায়ে যে নির্বাচন সেগুলোতে যাবে, কিন্তু জেনারেল নির্বাচন, সাধারণ নির্বাচনে তারা যাবে কিনা সেটাই শুনেছে। কি মনে হচ্ছে আপনার এখানের মধ্যে কৌশলগত কি চাল আছে, যেখানে বিএনপি নির্বাচনে, কেউ বলছে নির্বাচনে যেতে বাধ্য হবে, কেউ বলছে যে আমরা তখন যে সিদ্ধান্ত নিব, নির্বাচনকালীন সরকার কি ব্যবস্থা কাঠামো কেমন থাকে সেটা দেখে আমাদের যাবে। এখানে খালেদা জিয়ার মামলা মোকদ্দমার বিষয় আসছে। আপনার কাছে পুরো ব্যাপারটা কেমন লাগছে যে এই নির্বাচন কমিশন সবগুলো দলকে, যেটা লক্ষ্য যে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি সব দলকে নিয়ে এসে একটা নির্বাচন করার যে পরিবেশ, সেই পরিবেশের সূচনা বা কি বলে যে প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা? এটা আমি মিজান ভাইয়ের কথা সূত্র ধরে তামিলনাড়ুর একটি প্রসঙ্গ দিয়ে শুরু করব, যে এআইডিএমকে জয়ললিতা মারা যাওয়ার পরে তার উত্তরাধিকার একজন হলেন, কিন্তু আরেকজন উত্তরাধিকার আগের জনকে সরিয়ে দিয়ে ভেতরে অভ্যন্তরীণ মানে গোষ্ঠী লড়াইয়ে জয়ী হয়ে তিনি শপথ নেওয়ার জন্য অপেক্ষায়, তখন গভর্নর তিনি একটু ডিলে করলেন যে সুপ্রিম কোর্টের রায় আছে 1-2 দিন পরে। তো সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে ওনার 4 বছর জেল, 10 বছরের মধ্যে কোনো নির্বাচনে যেতে পারবে না, এবং উনি মানে মুখ্যমন্ত্রীর আসনের পরিবর্তে কারাগারের পথে পা বাড়ালেন। উনি বললেন যে এরকম আমি অনতিবিলম্বে আত্মসমর্পণ করতে বলেছে, তো অনতিবিলম্বে কতটা, এইটা একটু ব্যাখ্যা চেয়ে উনি ওনার আইনজীবীদের পাঠালেন কোর্টের কাছে। তো কোর্ট বলল যে কোর্টের রায় বুঝো না, অনতিবিলম্বে মানে অনতিবিলম্বেই। তো উনি ওই ব্যাঙ্গালোর যেখানে, সেখানে কিন্তু এইটা হচ্ছে সর্বোচ্চ আদালত। মানে এই জায়গাটা আমাদের দেশে নির্বাচন কমিশনও তো এক ধরনের সর্বোচ্চ আদালতের ধরনের, এই জায়গাটা প্রতিষ্ঠিত আমাদের দেশে নেই, ধারে কাছেও আমরা বলবো নেই। এখন বিএনপির যদি বলেন বা আওয়ামী লীগ যদি বলেন, দলগুলো খেলবে তাতে কোনো আপত্তি থাকে, রাজনৈতিক দল অ্যাডভান্টেজ নিবে। ব্রিটেন আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি, মার্গারেট থেচার তো ফকল্যান্ডের মতো একটা জনমানব শূন্য ভেড়া চড়ে বেড়ায় এমন একটা দ্বীপের মানে যুদ্ধজাহাজ মালিকানা নিয়ে যুদ্ধ করে কিন্তু উনি স্নাপ্পল দিয়ে দিলেন আগে নির্বাচন করে। এটার মধ্যে কোনো নৈতিকতা ছিল? কাজেই সব দেশে এই ধরনের ব্যাপার আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা কিন্তু তার মতো করে, নির্বাচন কমিশনও তার মতো করে করতে চাইবে, সেটা কৌশল করে করুক, আর এই প্রায় নাম পরিচয়হীন দলের মাধ্যমে নাম সার্চ কমিটি দেওয়া হোক, এটা তার কৌশলে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বলতে পারেন, অপসংস্কৃতি বলতে পারেন, সব দেশই এটা কিন্তু করে থাকে। যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে তার দলীয়, তার আদর্শের লোক যাবে কিনা সেটার জন্য ওবামাকে ঠেকিয়ে দিল রিপাবলিকানরা তার কংগ্রেসের মেজরিটি দিয়ে। মানে এইগুলো কিন্তু যারা উন্নত গণতন্ত্রের কথা বলে, ভারতের গণতন্ত্রে, আমি এই যে রিসেন্টলি এখন একটা আইন করেছে মোদি আইন, না বাজেটে রাজনৈতিক দলগুলোর চাঁদা সর্বোচ্চ কত দিতে পারবে, এখন মিনিমাম একটা যে 2000 টাকা দিলে পরে, তো আনন্দবাজার একটা সম্পাদকীয় লিখেছে যে এটার হবে কি, আগে 100টা রসিদ কাটতে হতো, এখন 1000টা রসিদ কাটতে হবে। লাভ হলো এইটুক, চাঁদা আগে যে 2 কোটি টাকা দিত, এখনো সে 2 কোটি টাকাই দিবে, দলগুলোর কষ্ট হবে একটু রসিদ কাটতে আর কি। এটা তো কিন্তু ভারতেরও এই সমস্যাগুলো কিন্তু আলোচনা হচ্ছে। আমাদের দেশে এখন খালেদা জিয়ার শাস্তি হবে কি হবে না, এগুলো তো রাজনৈতিক লড়াইয়ের ব্যাপার, এইটা নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। কিন্তু বিএনপি যদি এই রাজনৈতিক লড়াইটাকে কিন্তু তাকে যেতে হবে, সেইখানে বাংলাদেশে প্রশ্ন আসছে যে এই রাজনৈতিক লড়াইটা শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতপূর্ণ হবে। আমাদের দেশে সংঘাতপূর্ণ রাজনৈতিক লড়াই আমরা দেখেছি। 80-র দশকে 2 দল মিলে 2 জোটের নেতৃত্ব দিয়ে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছে, তখন কিন্তু হরতালের আগে সাউন্ড এফেক্ট শব্দটা চালু হয়ে গেছিল, অর্থাৎ বোমাবাজি করে মানুষকে আতঙ্কিত করে হরতাল সফল করা। শাহ মুয়াজ্জেম ধিকৃত হয়েছিলেন, কিন্তু একটা নাম দিয়েছিলেন ভয়তাল। এখন আমাদের দেশে এই প্রশ্নটা আসছে মানুষের যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্যে তার তো জনসমর্থনে যেতেই হবে। বিএনপিকে যদি এই যে একটা অড সিচুয়েশনে পড়েছে তারা, কোনো সন্দেহ নেই, তার মামলা মোকদ্দমায়, রাজপথের মিছিল সমাবেশ করতে গিয়ে, গণমাধ্যমের মানে ব্যাপারে, যে দলীয় ক্ষমতা যারা এখন আছেন তারা অবশ্যই তাদের অনেকগুলো
প্রচার মাধ্যমের মানে ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সেগুলোতে একটা সুবিধাজনক পরিস্থিতি কিন্তু তারা করে নিয়েছে। বিএনপিকে অভিযুক্ত করে ক্ষমতাসীনরা যে তারা বিদেশমুখীনতা, বিদেশ মানে বাইরের দিকে তাকিয়ে থাকে তার সমর্থনের দিকে, কিন্তু ক্ষমতাসীনরাও সেটা তার কূটনৈতিক সাফল্য হিসেবে যেটাকে বলছে যে আমরা বিশ্ববাসীর, অর্থাৎ যারা বিরুদ্ধে ছিল তার সমর্থন আদায়ের জন্য তো তারা তৎপর হয়েছে। সেটা কি শুধুই উন্নয়ন করছে বা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখছে সেই জন্যই? তা তো না, তারও তো একটা প্রচেষ্টা ছিল, বিএনপিরও একটা প্রচেষ্টা আছে, এটা সব রাজনৈতিক দলগুলোই। কাজেই দুই দলই কিন্তু বাইরের দিকে তাকানো আছে। কাজেই আগামীতে এই 1.5 বছর পরে কি পরিস্থিতি দাঁড়াবে অভ্যন্তরীণ, সেটা একদিকে যেমন বিএনপির জনসম্পৃক্ততা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্রমাগত কি বলে যাচ্ছেন যে বিএনপিকে তার জনসমর্থনকে কখনো খাটো করে দেখবে না। তো মানে একটা মানে আতঙ্কিত করার জন্য তো আর বলছেন না, বাস্তবতাটা তো বলছেন। আওয়ামী লীগ কি সেই কাজটা করছে এখন? বিএনপি যদি জনবিচ্ছিন্ন হয়, আওয়ামী লীগ কিন্তু জনসম্পৃক্ত, সাধারণ মানুষের কাছে যাচ্ছে তার কথাগুলো বলার জন্য। দলের যত আলোচনা হচ্ছে দলের বিভিন্ন ফোরামে বা তার ছাত্র সংগঠন, তার যুব সংগঠন, তারা কি সেই মনে হচ্ছে না নির্বাচনমুখী একটা তৎপরতা? নির্বাচনমুখী তৎপরতা না, এটা কর্মীদেরকে যে রাষ্ট্র ক্ষমতার আনুকূল্য গ্রহণের মুখোমুখি হয়ে আছে সেইখান থেকে ফিরে আনার জন্য একটা তৎপরতা শুরু হয়েছে। এখনো মানুষের কাছে যাওয়ার তৎপরতা শুরু হয় নাই। আর বিএনপি তো বলছে আমি তো যেতেই দিচ্ছি না, কিন্তু আমাদের রাজনীতির ইতিহাস তো বলে যে যদি আপনি সত্যিকারের মানে গণতান্ত্রিক দল ভেতরে না থাকুক কিন্তু জনগণের কিছু আশা আকাঙ্ক্ষার কথা প্রতিফলন ঘটাতে পারেন আপনার কার্যক্রমে, তাহলে এই ধরনের অড সিচুয়েশন হতে পারে এবং ইউ আর টু ওভারকাম। আপনাকে এগুলো অতিক্রম করেই মানুষের কাছে যেতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনি প্রকাশ্য তৎপরতা যদি না করতে পারেন, সেটা সাপে বর হতে পারে যে আপনি শোডাউনের মধ্যে গেলেন না কিন্তু ভেতরে ভেতরে মানুষের মধ্যে কাজ করতে পারলেন। বিএনপিকে এটা করতে হবে। জি, জনাব মিজানুর রহমান খান, একটা একদম আলোচনা আছে যে বিএনপিকে একটু চাপে ফেলে, কৌশলে ফেলে নির্বাচনে আসতে বাধ্য করে কিংবা কাঙ্ক্ষিত ফল লাভে যারা সফল হতে না পারে, এই ধরনের একটা যেটা ক্ষমতাসীন দলের একটা সমালোচনার দৃষ্টি থেকে এই ধরনের আলোচনা হয়। আপনার কি মনে হয় যে বিএনপি যে অবস্থান নিয়েছে, এখন নির্বাচনের কথা বলছে যে তারা ছোট নির্বাচনগুলোতে যাবে, স্থানীয় নির্বাচনগুলো যাবে, গ্রেটার নির্বাচনে যাবে কিনা, সাধারণ নির্বাচন যাবে কিনা সেটা পরবর্তীতে ঠিক করবে, কিন্তু এক ধরনের মেনে নেওয়ার মধ্যেই এসছে যে এই কমিশন দায়িত্বভার গ্রহণ করে ফেলেছে, সুতরাং আর তো এখানে কোনো আলোচনার সুযোগ নেই। কি মনে হয় যে বিএনপির আগামী দিনের কৌশল বা চিন্তার মধ্যে? এখন দেখেন, ওই যে আপনি যদি এবারে বিএনপি ডিসাইড করে যে তারা নির্বাচনে যাবে, সেটা মনে করার কারণ নেই যে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন হয়েছে বলে যাবে, সেজন্য যাবে না। এইটা তো তাদের মনোভূত হয়নি। না না, এটা মনোভূত মানে এটা তো না হওয়াটাই খুব অস্বাভাবিক নয়, এটাই তো স্বাভাবিক ছিল। তো আমি বলছি যে নির্বাচন কমিশনের কোনো পারফরমেন্সের ভিত্তিতে তারা যাবে অথবা যাবে না, সেটা এই ইলিউশন তৈরি করাটা ঠিক নয়। মানে আমরা এটা ধরে নেব না, আমরা ধরে নিব, আমি বিশ্বাস করি যে বিএনপি যদি শেষ পর্যন্ত যায় তবে সেটা তার নিজের হিসাব নিকেশ থেকে যাবে। সে ভাববে যে দলগতভাবে আমার যে স্বার্থ আমি এই যে মধ্যে পড়েছি, এর মধ্যে এর চেয়ে নির্বাচন আরেকটা বয়কট করা, মানে সে এগুলো যাচাই করে দেখবে যে আরেকটা নির্বাচন বয়কট করা কি আমার জন্য ভায়াবল কিনা, নাকি আমি অনেকটা কম আসনে বিরোধী দলের আসনেও যদি গিয়ে আমি বসতে পারি। তো আমার তো কাছে কখনো মনে হয় যে ধরুন এই যে বেগম খালেদা জিয়ার কনভিকশনটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে, খুব স্বাভাবিক, এটা একটা ইন্টারেস্টিং আলোচনার বিষয়। এবং যে অভিযোগটা আনা হচ্ছে সেই অভিযোগে তিনি কনভিকশন পেতেই পারেন না, তার কোনো স্ট্যান্ডিং নেই, সেটা আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয় না, বরং এটা হয় যে একটা কনভিকশন হতে পারে। তো যদি সেটা হয় তাহলে পরে এটা দেখা যাবে যে সেক্ষেত্রে বিএনপির নির্বাচনী জোটটা মানে তার যে দলগতভাবে যাওয়ার যে জায়গা, যেটা আপনি মির্জা ফখরুলের একটা উদ্ধৃতি দিলেন যে যদি বেগম খালেদা জিয়ার কনভিকশন হয়, আমাদের দেশে কিন্তু আবার এটাও আছে। আপনি দেখেন, বরং জেনারেল এরশাদের ক্ষেত্রে আমরা কি দেখলাম, জেনারেল এরশাদ কিন্তু মানে উনি যেটা বৃহত্তর রংপুরে দেখালেন। তো আমাদের বেগম খালেদা জি যদি বলেন যে উনি এরশাদকেও লজ্জা দেবেন না, সেটা তো আমরা তার জন্য শোভন হয় না। তো আমরা তো দেখি যে তারা দাবি করে থাকেন যে
জেনারেল এরশাদের চেয়ে অনেক বেশি ডেমোক্রেটিক ক্রিডেন্সিয়াল তাদের রয়েছে, তাদের বেশি পপুলারিটি রয়েছে। তো একটা কনভিকশন দিলে তিনি রাজনীতিতে না হয়ে যাবেন, সেটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাস তা বলে না। শুধু বাংলাদেশই নয়, এটা বরং দেখা যায় যে তারা আরো অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফিরে আসতে পারেন। তো এটাও আমরা মনে রাখবো যে এই ঘটনাটাও কিন্তু ঘটতে পারে। এবং সবসময় ধরুন যে পলিটিক্স, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, যে সবসময় সে আদালতের একটা হচ্ছে নৈতিক, আদর্শিক, আইনগত সেই বিষয় অনুযায়ী খুব বেশি অনেক সময় কাজ করে না। আপনার বা এটা আমাদের ইন্ডিয়ার ইতিহাসে এই যে মা যিনি ওই যে আম্মা কে ছিলেন, জয়ললিতার যে কনভিকশন, উনিও শাস্তি হয়েছে, এবং জয়ললিতার যে কনভিকশন সে তো মোস্ট ক্রেডিবল। হাইকোর্টের রায় এবং সেটা আফেল্ড হয়েছে, এটা তো এমন নয় যে মানে আপনি যদি রায় পড়েন তাহলে তো আপনি দেখবেন যে হ্যাঁ এইসব ইরেগুলারিটিস, গ্রস এগুলো তো ঘটেছে এবং রিয়েলি ঘটেছে। তো এখন তাতে কি তারপরে উনি না, এটা হচ্ছে কথা, আম্মাই থেকে না না সেইটা হচ্ছে কথা। এবং সেই আম্মার মৃত্যুর পরে এটা বিশ্বের ইতিহাসে এটা তো অবিস্মরণীয় ব্যাপার, কতগুলো মানুষ প্রাণ হারালো। তো এখন আপনি যদি বলি যে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি স্বৈরাচার, এই সব তকমা দিয়ে, এখানে দুটো ব্যাপার আপনি দেখেন, আমরা পড়ে গেছি এমন একটা সমস্যার মধ্যে, আমাদের দরকার হচ্ছে সুশাসন। এবং আমি বিশ্বাস করি যে সুনির্বাচন সুশাসন দেবে না, সুশাসন সুনির্বাচন দিতে হবে। অনেক কিছুর মধ্যে নির্বাচনটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের, আমি এটা এখন বলি যে কারণ হচ্ছে যে আপনি যদি একদিনের একটা কি ভাবেন, তাহলে পরে তো আপনি একদিন আপনাকে ঢুকিয়ে দিলাম, তারপর আপনি অপশাসন দিতে থাকলেন, তারপর আবার এইরকমের একটা আমরা সার্চ, এটা তো হবে না ভাই। আপনি গুড গভর্নেন্সের একটা পার্ট করতে হবে, তার মধ্যে আপনি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দিবেন, মিডিয়ার ফ্রিডম দিবেন, আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথভাবে আইনগতভাবে চলতে দিবেন, আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবেন না, আপনার মানবাধিকার রেকর্ড ভালো থাকবে, এবং সাথে অর্থনৈতিক উন্নয়নগুলো চলবে। কিন্তু আপনি বলছেন যে দুটো একসঙ্গে দিতে পারবো না, এই যে জায়গাটা মানে মুখে বলছে না কিন্তু কার্যত সেটা বোঝাচ্ছে। আমাদের দরকার একই সঙ্গে পার্টিসিপেটরি ইলেকশন, আবার একই সঙ্গে গুড গভর্নেন্স। কেন গুড গভর্নেন্স? এই যে আপনি দেখেন যে সে নির্বাচন সহায়ক সরকারের কথা এখন বলছে, বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা কি আমি জিজ্ঞেস করলাম, উনি তো আমাকে বললেন, এটা আমি ঠিক বুঝলাম না যে এটা 15 দিনের মধ্যে বললেন, মানে গত সপ্তাহে আমার সাথে বলেছিলেন যে এটা 15 দিনের মধ্যে। আমি ঠিক 15 তারিখ আজকের পর্যন্ত তো পাওয়া যায়নি, তো হয়তো 15 দিনের মধ্যে বলছেন, তাতে তো ধরেন তার আর 7 দিন আছে। ও একেবারে স্পেসিফিক বললেন, 15 দিন ধরে নেই, যেহেতু 15 তারিখ পেলাম না। তাহলে উনি বলছেন যে উনি নির্বাচন সহায়ক। আমি বললাম সরি, প্রস্তুত হয়ে গেছে? উনি বললেন প্রস্তুত হয়েছে। এটা কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন সময়ের জন্য যখন বেগম খালেদা জিয়া একটা প্রেস কনফারেন্স বললেন, তখনই বলেছিলেন যে কিছুদিনের মধ্যে আমরা সহায়ক সরকারের ব্যাপারে বললেন যে একেবারে যে ওইটা একদম প্রস্তুত হয়েছে। এখন আপনি দেখেন না, আমি এটা যে যুক্তিতে আনলাম সেটা হচ্ছে যে এই যে 18টা মানে এই যে আমাদের উপজেলায় যে নির্বাচন হতে যাচ্ছে, বা আরো অনেকগুলো 2 বছরের মধ্যে অনেক ক্রুশিয়াল ইলেকশন আমরা হয়তো ফেস করব, তো সেই সময়ে কি এই সহায়ক সরকারগুলো কাজ করবে? এই যে সহায়ক সরকার বা ওই তত্ত্বাবধায়ক সরকারের ভাবনা থেকে তো আমরা এরপরে বেরোতে পারছি না, তো ওই জায়গাটা থেকে বেরোনো। তো এখন সেই কারণে যে জায়গাটা, সেটা সহায়ক সরকার বলতে তো তারা তত্ত্বাবধায়ক সরকার মিন করছে না। না, এখানে বিপদটা হচ্ছে এই যে তারা এমন একটা ধারণা দিচ্ছে যে সেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটি শুধু সাধারণ নির্বাচনটি করবে, মানে সেটি আর পরবর্তীকালে আর কখনো কাজ করবে না। কিন্তু আমাদের দরকার হচ্ছে যে সবসময়ই মানে অর্থাৎ সরকার এই ইন্টারফিয়ারেন্স থেকে, নির্বাচনগুলো থেকে রেহাই পাবে। কখনোই তার, যেমন আমাদের ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, একটি নির্বাচন নয়, শুধু একটি নির্বাচন নয়, এবং গণতন্ত্র একদিনের উৎসব নয়, কিন্তু তারা খুব জোর দিচ্ছে। কেন বিএনপি এই একটি নির্বাচনকে তারা বেশি জোর দেয়? সেটা হচ্ছে যে আপনি দেখেন এই দুই দলের মধ্যে এত কিছুর পরেও শাসনগত প্রশ্নে কোনো অনৈক্য নেই। আপনি ধরুন প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা বজায় থাকা, আর্টিকেল 70 বজায় থাকা, রাষ্ট্রপতির হাতে কনস্টিটিউশনালি কোনো ক্ষমতা না দেয়া, নির্বাচন কমিশনের, ইভেন আপনি দেখেন এই বিএনপি আইনটা পর্যন্ত চায়নি। এই 8 জন বিচারক ওত নিলেন, বিএনপি একটা শব্দ উচ্চারণ করে নাই যে ওই আইনটা কোথায়, অথচ ওই আইনটা কিন্তু জিয়াউর রহমান সামরিক ফরমান দিয়ে ঢুকিয়েছিলেন। সুতরাং শাসনগত ঐক্য বা মানে অপশাসনগত ঐক্য সেটা অটুট রয়েছে। জি।
সহায়ক সরকারের যে রূপরেখার কথা বলা হচ্ছে, এটা এই বিতর্ক শেষ পর্যন্ত রাজনীতিতে সংঘাতের কোনো আলামত তৈরি করবে আমার কিনা? আমার ধারণা না এটাই, এই যে বিএনপি কিন্তু নির্বাচন কমিশন যাই হোক, তারা কিন্তু সহায়ক সরকারটার উপরেই আগামী 1-1.5 বছর, 1 বছর যদি ধরি আমরা, মানে লিন পিরিয়ড যদি ধরি, তাহলে এই 1 বছর কিন্তু এই ক্যাম্পেইনটাই করবে আর কি সহায়ক সরকার তার সর্বশক্তি দিয়ে। এবং সেটা দেশ বাইরে, যেমন কালকেই দেখলাম সংবাদে বিদেশিরা আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিল, রাষ্ট্রপতি কিন্তু এটার সুযোগটা দেয়নি। এখন নির্বাচন কমিশনের সঙ্গে বসার একটা আগ্রহ প্রকাশ করেছে, এরকম সংবাদপত্রে খবর দেখেছি, বাস্তবে জানি না। আবার আমার সাথে এই পূর্ব এশিয়ার এক দেশের কূটনীতিক একজন দেখা হলো, বললো যে ওয়েস্টার্নরা প্রায় বলে যে চলো দেখা করি। কাজে মানে তো এদের ভাষ্য যে আমাদের তো এই দেশের নির্বাচন, গণতন্ত্র, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা আপনাদের মাথা ব্যথা আছে, আপনারা করেন। আবার ওরা বলবে যে আচ্ছা ইসি থেকে আমরা টাকা দেই বাংলাদেশের নির্বাচন কমিশন সংস্কার ইত্যাদি, কাজে আমাদের স্টেক আছে, আমরা কথা বলবো। আপাতত সেটা ভিন্ন আর কি। কিন্তু সহায়ক সরকার বিএনপি সংঘাতে যাওয়ার যদি তার মানে বাংলাতে যেটা বলে যে কোমরে জোর থাকে, অর্থাৎ পাবলিক মোবিলাইজ করতে পারে, তাহলে এইটি হবে তাদের প্রধান ইস্যু আর কি। এবং আমি 2014 নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনের আগের যদি 5-6 মাস আগে এরকম একটি নির্বাচন হয়ে যাবে, সেটা তো কারোর ধারণায় ছিল না যে বিএনপি বয়কট করবে, শুধু না প্রতিহত করার চেষ্টা করবে। প্রশাসনের মধ্যে কিন্তু এই কথা, বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই কথা অনেকের কাছে শুনেছি যে দে উইল ডিসাইড হোয়াট টু ডু পাবলিক মুড দেখে। কাজে নির্বাচন কমিশনের কিন্তু একটা জায়গা আছে, যদি পাবলিক মুডটা ঘুরে যায় এবং শাসকরা মানে যদি নির্বাচনটা সেইভাবে অনুষ্ঠিত হয়, তাহলে কিন্তু প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা হয় নিরপেক্ষ বা বেশিরভাগ ক্ষেত্রে নিরপেক্ষ থাকার অবস্থানে চলে যাবে আর কি। কাজে বিএনপিকে আমি আবারও বলবো যে দল হিসেবে যদি বলি, তাদের তো এই জায়গাটার উপরেই ভরসা করতে হবে যে নির্বাচন কমিশন কি আচরণ করবে। প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী এখন যারা ক্ষমতাসীন দলের প্রতি আনুকূল্য দেখাচ্ছে, সেইটা আস্তে আস্তে কতটা ঘুরবে, সবটাই কিন্তু নির্ভর করবে জনগণের মনোভাব দেখে আর কি। সেই জায়গাটাই বিএনপিকে গুরুত্ব দিতে হবে। আজকে আর সময় নেই, আজকে শেষ করবো এখানেই। ধন্যবাদ মিজানুর রহমান খান, ধন্যবাদ অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।